হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময়। আজকের প্রিলিমস বাইট সেশনে আমরা ইন্ডিয়াস অয়েল অ্যান্ড গ্যাস ইম্পোর্ট এই টপিকটাকে কিন্তু হলিস্টিক্যালি কভার করব। তোমরা সবাই ট্র্যাক করছো যে ইউএস ইসরায়েল আর ভার্সেস ইরানের যে যুদ্ধটা হচ্ছে, সেখানে কি হচ্ছে যে ইরান যে রিভলিউশনারি গার্ড আছে তারা কিন্তু স্টেট অফ হরমুজ, পার্সিয়ান গালফে যেটা আছে, সে কিন্তু ক্লোজ করেছে। ঠিক আছে? এর ফলে কিন্তু যে প্রচুর অয়েল ট্যাঙ্কার যার সাহায্যে ইম্পোর্ট এক্সপোর্ট হয় অয়েলের, সেগুলো কিন্তু ওই স্ট্রেইট অফ হরমুজেই দাঁড়িয়ে আছে, তারা কিন্তু পাস হতে পারছে না। এটার এর ফলে কি হচ্ছে না, ইন্ডিয়ার যে এনার্জি মিট সেটা কিন্তু মানে ডেঞ্জারে চলে আসছে। তো আজকের এই পার্টিকুলার আর্টিকেলটার সাহায্যে কিন্তু আমরা এই পুরো কনসেপ্ট যেটা আছে এই রিভলভে, সেটা কিন্তু পুরো ক্লিয়ার করবো। তো লাস্ট পর্যন্ত শোনো, এভরিথিং উইল বি ক্রিস্টাল ক্লিয়ার। ঠিক আছে? আজকের ওয়ার্ড টু রিড সেশনে কি বলা হয়েছিল, তোমাদের বিজনেস পেজ থেকে এই পার্টিকুলার আর্টিকেলটা খুব ভালো করে পড়ার জন্য। ঠিক আছে? এবার তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে আসো, তোমরা দেখতে পাবে এক্সপোর্টের উপর কিন্তু ইউপিএসসি বারবার কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। যেমন দেখো, এটা 2020 এর কোয়েশ্চেন প্রিলিমসের। কি জিজ্ঞাসা করেছে? উইথ রেফারেন্স টু ইন্টারন্যাশনাল ট্রেড অফ ইন্ডিয়া এট প্রেজেন্ট হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ আর কারেক্ট। এখানে ইন্ডিয়াস মার্কেন্ডাইজ এক্সপোর্ট ইম্পোর্টের ব্যাপারে বলেছে, প্লাস কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটের ব্যাপারেও কিন্তু বলেছে। তো তোমরা বুঝতে পারছো এই টপিকটার ইম্পর্টেন্সটা কতটা। এর সাথে সাথে দেখো, সেম ইয়ারেই 2020-তে দেখো ইউপিএসসি ক্রুড অয়েল রিলেটেড কোয়েশ্চেনও কিন্তু জিজ্ঞাসা করেছে। কি জিজ্ঞাসা করেছে? দ্য টার্ম ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট সামটাইম ফাউন্ড ইন নিউজ রেফার টু গ্রেড অফ হুইচ? ক্রুড অয়েল, বুলিয়ান, রেয়ার আর্থ এলিমেন্ট, ইউরেনিয়াম। আনসার হবে ক্রুড অয়েল। তোমরা টপিকটার ইম্পর্টেন্সটা বুঝে গেলে যে পিওয়াইকিউ কেমন করে কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। এবার ওই অনুযায়ী কিন্তু আমরা এই টপিকটা কভার করব। ঠিক আছে? ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ দিস ইয়ার প্রিলিমস। ঠিক আছে? একদম নেগলেক্ট করবে না এই টপিকটা, ইন্ডিয়াস অয়েল অ্যান্ড গ্যাস ইম্পোর্ট। আচ্ছা, প্রথমে আমরা কি করব, আমরা কনটেক্সট দেখে নেব। তারপরে যে ইন্ডিয়ার যে হাই ইম্পোর্ট ডিপেন্ডেন্সি আছে সেটাকে একবার দেখব। তারপরে স্ট্র্যাটেজিক শিফট কি কি আসছে সেটাও জানবো। দেন আমরা স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ যেটা আছে সেটার ব্যাপারে পড়ব। এরপরে না আমরা ইকোনমিক ইম্প্যাক্ট দেবো, যে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটকে কীভাবে এটা বাড়িয়ে দিতে পারে সেটা দেখব। দেন আমরা যে এর মিটিগেশনের যে উপায়গুলো, রিস্কগুলোকে সেটাও দেখব। ঠিক আছে? তো শুরু করা যাক। যেমন প্রথমেই বললাম যে ইরান রেভলিউশনারি গার্ড যারা আছে তারা স্টেট অফ হরমুজ, দেখো স্টেট অফ হরমুজটা কোথায় আছে, এটা ইরান, এটা হচ্ছে তোমার স্টেট অফ হরমুজ। এই পার্টিকুলার স্টেটটাকে কিন্তু ব্লক করেছে। এবার ব্লক করার ফলে কি হচ্ছে যে না, শিপিং যে অয়েল ক্যারি করার যে শিপগুলো আছে সেগুলো পাস হতে পারছে না, তার ফলেই এত প্রবলেমগুলো হচ্ছে। আর এতে এতে কি হচ্ছে যে না, এক্সপার্ট এটা ভাবছে যে এর ফলে ইন্ডিয়ার যে এনার্জি রিকোয়ারমেন্ট সেটা কিন্তু নেগেটিভলি হ্যাম্পার হতে পারে। এবার এই কনটেক্সটে না আমাদের যে ইউনিয়ন মিনিস্টার অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস হরদীপ সিং পুরী, উনি কি বলছেন না, আমাদের কাছে এই মুহূর্তে 25 ডেজের অফ ক্রুড অয়েল রিজার্ভ আছে। ঠিক আছে? 25 ডেজ পর্যন্ত আমরা ম্যানেজ করতে পারবো। আর এটা তো যে স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ আছে সেটা ছাড়াই, মানে এই 25 ডেজের অলরেডি ক্রুড অয়েল রিজার্ভ আমাদের কাছে আছে। যুদ্ধটা যদি 25 দিনও পর্যন্ত চলে, আমরা এটাকে ম্যানেজ দিয়ে দিতে পারবো। ঠিক আছে? এইবার এইটা যখন আসছে এই কনটেক্সটে, তাহলে আমাদের এটাও জানতে হবে যে আমাদের প্রেজেন্টলি যে ক্রুড অয়েল, মানে আমরা কতটা ইম্পোর্ট করি, কতটা গ্যাস ইম্পোর্ট করি, আমাদের মেজর ইম্পোর্টার কারা কারা। ঠিক আছে? যাতে এইরকম ক্রাইসিস, যাতে গভর্নমেন্ট তো বুঝতেই পারে যে ওয়েস্ট এশিয়া একটা ভোলাটাইল রিজিয়ন, আমাদের ডিপেন্ডেন্সি আছে। তো ওখান থেকে যাতে আমরা মানে যে অয়েলের যে আমাদের যে এনার্জির ইন্টারেস্ট, সেটা এনার্জি সিকিউরিটি সেটা যাতে সিকিউর করতে পারি, তার জন্য গভর্নমেন্ট কি স্টেপ নিচ্ছে, যেমন স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ, এগুলো আমরা সব দেখবো। তো কনটেক্সট বোঝা গেল। আর এর সাথে সাথে না আরেকটা রিসেন্ট কনটেক্সট আমি তোমাদের বলে দিই, যে রিসেন্টলি কি করছে, যে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রেশারের জন্য কিন্তু ইন্ডিয়া রাশিয়ার থেকে তাদের যে অয়েল ইম্পোর্ট, আমাদের যে অয়েল ইম্পোর্ট সেটা কিন্তু কম করছে আস্তে আস্তে। তো সেটার জন্য কিন্তু তার স্ট্র্যাটেজিক শিফটও দেখা দিচ্ছে। ঠিক আছে? এই দুটো কনটেক্সট তোমরা মনে রাখলে এইবার আমরা না একটু ডিটেলসে আসি। দেখো, ফার্স্টে আমরা কি দেখবো, হাই ইম্পোর্ট ডিপেন্ডেন্সি অ্যান্ড এনার্জি বাস্কেট। ঠিক আছে? প্রথমে এটা জানা রাখো যে ক্রুড, আমরা তিনটে দেখবো, ক্রুড অয়েল দেখবো, দেন ন্যাচারাল গ্যাস দেখবো, তারপরে যে আমরা এলপিজি দেখবো। দেখো, ক্রুড অয়েলের 88.5% ক্রুড অয়েল কিন্তু আমরা ইম্পোর্ট করি। আর আমাদের যে টোটাল এনার্জি বাস্কেট আছে তার মধ্যে কিন্তু মোর দ্যান 60% অফ আওয়ার এনার্জি রিকোয়ারমেন্ট ফুলফিল বাই ক্রুড অয়েল। ঠিক আছে? এইবার এই ক্রুড অয়েলের 88.5% আমরা ইম্পোর্ট করি। আর এই ইম্পোর্টটা কিন্তু ডে বাই ডে বেড়ে চলেছে। কেন? দেখো এখানে বলছে স্টেডি 3 to 4% অ্যানুয়াল রাইজ।
কেন? আমাদের ডোমেস্টিক যে প্রোডাকশন আছে না, সেটা কিন্তু আমরা সাফিসিয়েন্টলি করতে পারছি না। ঠিক আছে? এর জন্য কিন্তু ইম্পোর্টটা বাড়ছে। বুঝতে পারলে? এইবার এরপরে আমরা দেখব যে ক্রুড অয়েল আমরা কোথা থেকে বেশি ইম্পোর্ট করি, সেটা আমি পরে আসছি। বাট ন্যাচারাল গ্যাসটা নিয়ে একটু দেখে নাও। আমরা ন্যাচারাল গ্যাসের জন্য যে 50% আমরা ন্যাচারাল গ্যাস কিন্তু ইম্পোর্ট করি আমাদের যে রিকোয়ারমেন্ট। আর আমাদের একটা এইম আছে যে আমাদের টোটাল যে এনার্জি মিস্ক আছে, এনার্জি বাস্কেট আছে, তার 15% আমরা ন্যাচারাল গ্যাস থেকে করতে চাই বাই 2030। কেন? বলা হয় ন্যাচারাল গ্যাসকে রিলেটিভলি মোর ক্লিনার ফিউল। ঠিক আছে? এইবার যেমন বললাম যে আমাদের পরবর্তী এইম যে গ্যাস বেসড ইকোনমিতে আমরা যেতে চাই। এবার এই ন্যাচারাল গ্যাসের না মেজর হচ্ছে যেখান থেকে আমরা ইম্পোর্ট করি সেটা হচ্ছে কাতার। হেভিলি ডিপেন্ডেন্ট অন কাতার। এবার এই প্রত্যেকটা লোকেশন কিন্তু আমি আগের দিন ম্যাপে তোমাদের দেখিয়েছিলি। ওয়্যার ইজ কাতার, ঠিক আছে? স্টেট অফ হরমুজ কোথায়? ঠিক আছে? তো আগের ম্যাপটা ক্লিয়ার করে নিয়েছো পুরোপুরি। এইবার আমরা কনসেপ্টে আসছি মেইনলি। তো উই আর হেভিলি ডিপেন্ডেন্ট অন কাতার। কিন্তু কাতার কি করেছে? কাতার যেহেতু এই মুহূর্তে ইরানের প্রচুর অ্যাটাক হচ্ছে কাতারের উপর, যে কাতারের যে এলএনজি ফেসিলিটি আছে সেখানেও ইরানের ড্রোন স্ট্রাইক হয়েছে। এর ফলে কি করছে না, কাতার কিন্তু টেম্পোরারি যে এলএনজি প্রোডাকশন ফেসিলিটি আছে সেগুলো কিন্তু শাটডাউন করে দিয়েছে। তাহলে কি হলো? আমাদের যে সাপ্লাই চেনের মানে আমাদের যে অয়েল সাপ্লাই সেটা হেভিলি ইম্প্যাক্টেড হয়ে গেল। তাহলে আমাদের এনার্জি রিকোয়ারমেন্টটাকে ঠিকঠাকভাবে ঠিক ফ্লোতে কি করে মেইনটেইন করব? তাই না? এটা প্রবলেম। এর সাথে দেখো তুমি এলপিজিতে চলে আসো। ইন্ডিয়া কি ওয়ার্ল্ড 2nd লার্জেস্ট এলপিজি কনজিউমার। ঠিক আছে? আর এই 60% অফ আওয়ার এলপিজিস উই আর ইম্পোর্টিং। ঠিক আছে? আর এই এলপিজি প্রাইমারিলি না মানে ইভেন বলতে পারো মোর দ্যান 90% দুটো কান্ট্রি থেকেই কিন্তু আমরা ইম্পোর্ট করি। কাতার আর সৌদি আরেবিয়া। আর এই ওয়েস্ট এশিয়াতে যখন এই প্রবলেমটা হচ্ছে, ঠিক আছে? আমাদের কিন্তু এই 3টে এনার্জি সাপ্লাইতেই কিন্তু ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস অ্যান্ড এলপিজি 3টে এনার্জি সাপ্লাই কিন্তু নেগেটিভলি এফেক্ট করছে। ঠিক আছে? এইবার না আমরা কিছু দেখে নিই স্ট্র্যাটেজিক শিফট ইন ইম্পোর্ট ডেস্টিনেশন। কিভাবে ইভলভ হয়েছে? স্ট্র্যাটেজিক শিফট কি এসছে? দেখো যেমন ১ম এ বলেছিলাম যে আমরা রাশিয়ার উপর কিন্তু ডিপেন্ডেন্ট ছিলাম। ঠিক আছে? রাশিয়া থেকে কিন্তু আমরা ভালো পরিমাণে 2025 এ কিন্তু প্রচুর মানে অয়েল ইম্পোর্ট করেছি। কিন্তু ওই প্রেসিডেন্ট ট্রাম্পের প্রেশারের জন্য আমরা কিন্তু রাশিয়া থেকে ইম্পোর্ট ডিক্লাইন মানে কমিয়ে দিয়েছি। এর ফলে দেখো কি করেছে রাশিয়ার যে শেয়ার আছে 19% এ চলে এসছে। ঠিক আছে? আগে মানে 2025 এ হাইয়েস্ট ছিল। সেখান থেকে কতটা কমে গেছে 19%। কিন্তু তুমি একটা জিনিস দেখতে পারবে তোমরা যে ইরাক কিন্তু না সবসময় 1 আর 2 পজিশনে কিন্তু ঘোরাঘুরি করে। মানে আমরা প্রচুর ক্রুড অয়েল ইম্পোর্ট করি ইরাক থেকে। মানে যদি তোমরা ক্রুড অয়েলের ইম্পোর্ট দেখো তাহলে তোমরা দেখতে পাবে যে ইরাক, ঠিক আছে? রাশিয়া, সৌদি আরেবিয়া, ঠিক আছে? এগুলো। বাট এলএনজি, ন্যাচারাল গ্যাস তাদের কিন্তু ইম্পোর্ট কোথা থেকে আসে না? কাতার থেকে আসে। ঠিক আছে? এইবার ইরাক, রাশিয়া বললাম, ইরাক দেখলে এইবার দেখো সৌদি আরবিয়া। দেখো আমাদের যে টোটাল যে এনার্জি ক্রুড অয়েলের যে ইম্পোর্ট হয় তার কিন্তু এই 17.5% কিন্তু শেয়ার সৌদি আরব থেকে আসে। ঠিক আছে? আর এর সাথে কিন্তু আমরা কিন্তু রিসেন্টলি আমাদের যে অয়েল ইম্পোর্ট সেটা কিন্তু ইউএস থেকে বাড়িয়ে দিয়েছি। ঠিক আছে? দেখো শেয়ার রোজ টু 6.8%। আর ইউএস থেকে ক্রুড অয়েল, এলএনজি সবকিছুই কিন্তু আমরা আস্তে বাড়াচ্ছি। ঠিক আছে? এইবার তোমরা যেমন দেখলে যে ওয়েস্ট এশিয়াতে এরকম ওয়ার চলছে। এরকম তো গভর্নমেন্ট তো আগে থেকেই প্রেডিক্ট করতে পেরেছিল যে এরকম কিছু হতে পারে। তো তার জন্য জানলে কি হবে? যদি এরকম ওরকম ওয়ার চলে তাহলে এরকম ক্রুড অয়েলের প্রাইস প্রচন্ড কস্টলি হয়ে যাবে। কস্টলি হওয়ার ফলে কি হবে? যে আমাদের প্রচুর টাকা খরচ করতে হবে ক্রুড অয়েল কেনার জন্য। আমাদের কান্ট্রিতে কিন্তু ইনফ্লেশন চলে আসবে। ইনফ্লেশন হলে কিন্তু ইকোনমিক গ্রোথও ইমপ্যাক্ট হবে। ঠিক আছে? তো এগুলো তো গভর্নমেন্ট আগে থেকে এস্টিমেট করে নিয়েছিল। বাট উই হ্যাভ টু প্রিভেন্ট ইট। এবার তার জন্যই কিন্তু গভর্নমেন্টের যে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ। ঠিক আছে? যে কোনো একটা ধরো বিপদের সময় আসলো, আ সেই টাইমে আমাদের কাছে কিন্তু অলরেডি আগে থেকে ক্রুড অয়েলের উম যে রিজার্ভ কিন্তু আছে। তার জন্য এই স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ। আর এটা কে ম্যানেজ করে? যে আইএসপিআরএল, ইন্ডিয়ান স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ লিমিটেড। এটা কি সাবসিডারি অফ অয়েল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট বোর্ডের একটা সাবসিডারি। এটা কিন্তু এই
স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ এটাকে কিন্তু ম্যানেজ করে। এর সাহায্যে কি হয় না আমরা 9.5 প্লাস 64.5 এত ডেজের কিন্তু বাফার পেয়ে যায়, মানে এত ডেজের যে ক্রুড অয়েল রিকোয়ারমেন্ট সেটা কিন্তু আমাদের কাছে রিজার্ভে থাকে। যে কোনো এক্সটার্নাল সার্কামস্ট্যান্সেস যেটা আমাদের অয়েল ইম্পোর্টে ইম্প্যাক্ট করতে পারে সেরকম কিছু হলে আমাদের অলরেডি উই আর ইন আ সেফ জোন। এটাই কিন্তু মেইন পারপাস। এবার এটা কিন্তু দুটো ফেজে চালানো হয়েছিল। ফেজ 1, ফেজ 2। ফেজ 1 অলরেডি কমপ্লিট হয়েছে। সেখানে আমরা 5.33 মিলিয়ন মেট্রিক টনের ক্যাপাসিটি কিন্তু ডেভেলপ করেছি। এবার না এই লোকেশনগুলোর নাম না খুব ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু প্রিলিমসে দিতে পারে। ঠিক আছে? এবার দেখো ফেজ 1 এ কোথায়, কোথায় হয়েছে? বিশাখাপত্তনম কোথায়? না অন্ধ্রপ্রদেশ। ম্যাঙ্গালুরু কোথায়? কর্ণাটক। ঠিক আছে? পাদুর, কর্ণাটক। ঠিক আছে? আর এই ৩ টে জায়গায় যে রিজার্ভটা তৈরি করা হয়েছে তাতে কিন্তু আমরা 9.5 ডেজের যে ক্রুড রিকোয়ারমেন্ট সেটা কিন্তু আমরা মেইনটেইন করতে পারি। ঠিক আছে? এরপরে আসছে ফেজ 2 তে। ফেজ 2 তে কি চলছে এখন অনগোয়িং। এখানে আমরা কোথায়, কোথায় বানাচ্ছি? চন্দিকোল বানাচ্ছি। চন্দিকোল কোথায়? ওডিশায়। আর কিন্তু পাদিরুও কিন্তু আমরা সেকেন্ড রিজার্ভ কিন্তু তৈরি করছি। ঠিক আছে? এইগুলো সবকিছু করলে আমরা কিন্তু 9.5 প্লাস 64.5 ডেজের বাফার কিন্তু আমরা পেয়ে যাবো। ঠিক আছে? ক্রুড অয়েলের। এরপরে না আমরা এটা পুরোটা দেখলাম। দেখবো এবার যে এর ইমপ্যাক্টটা কি হবে? এই যে ক্রুড অয়েলের প্রাইসটা ইনক্রিজ করে যাওয়ার একটা পসিবিলিটি বা হচ্ছেও। ঠিক আছে? এক্সপার্ট বলছে খুব তাড়াতাড়ি হয়তো $100 ব্যারেলও পার হয়ে যেতে পারে। তাহলে এর ইমপ্যাক্টটা কি হবে? ইমপ্যাক্টটা ১ম এ কি হবে জানো তো? আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট আছে সেটা বেড়ে যাবে। ঠিক আছে? দেখো কি বলছি যে $10 যদি ক্রুড অয়েলের ব্যারেলের প্রাইস ইনক্রিজ করে তাহলে কিন্তু ইন্ডিয়ার যে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট আছে সেটা কিন্তু $9 বিলিয়ন বেড়ে যেতে পারে। অ্যারাউন্ড 0.4% অফ জিডিপি। ঠিক আছে? এছাড়া আরেকটা জিনিস দেখো যে ধরো এই যেমন এখানে দেখো এটা স্টেট অফ হরমুজ। এখান থেকে সব মেইন জাহাজগুলো পাস হয়। ঠিক আছে? এবারে এই পার্টিকুলার স্টেটটা যদি শার্ট হয়ে যায় তাহলে কি হবে না অল্টারনেট রুট দেখতে হবে। এবার এই অল্টারনেট রুট না ওই কেপ অফ গুড হোপ ফর এক্সাম্পল একবার ম্যাপে দেখো ধরো এটা যদি আফ্রিকা থাকে, ঠিক আছে? এটা যদি ধরো জাস্ট রাফ একটা বানিয়ে দিলাম। ঠিক আছে? ধরো এখানটা আছে স্টেট অফ হরমুজ। এবার এই রাস্তাটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে না এই যে এটাকে বলে কেপ অফ গুড হোপ, এইখান থেকে কিন্তু জাহাজগুলোকে আসতে হবে। এবার এখান থেকে আসতে গেলে কি করতে হবে না যে শিপিং কস্ট ওটাও প্রচুর বেড়ে যাবে। এই শিপিং কস্ট যদি বেড়ে যায় তাহলে কি হবে? শিপিং কস্ট কিসের মধ্যে পড়ে? লজিস্টিক কস্টের মধ্যে। এবার শিপিং কস্ট যদি এদের গুডসের প্রাইসও বেড়ে যাবে। গুডসের প্রাইস বেড়ে গেলে কি হবে? ইনফ্লেশন হবে। এবার প্রচুর যদি ইনফ্লেশন হয় কি হবে? তাহলে ইকোনমিক গ্রোথ ইমপ্যাক্ট পড়বে। ঠিক আছে? তো এটাই বলছে যে স্টেট অফ হরমুজ যেহেতু আমাদের 50% আমাদের যে ক্রুড অয়েল আর 60% এলএনজি কিন্তু স্টেট অফ হরমুজ থেকে আসে। যেহেতু এটা শাটডাউন করে দেওয়া হয়েছে। তো আমরা যদি এটাকে ওই কেপ অফ গুড হোপ থেকে যদি ঘুরিয়ে নিয়ে আসি তাহলে যে ফ্রেট কস্ট 3 to 5% কিন্তু রাইজ করতে পারে। ঠিক আছে? আর এখানে দেখিয়ে দিলাম যে কি হতে পারে ইকোনমিক গ্রোথে ডাইরেক্ট ইমপ্যাক্ট। রাইট? এইবার এইটা তো তাহলে আমরা বুঝে নিলাম যে এটা ইকোনমিক ইমপ্যাক্ট হতে পারে। বাট তার জন্যই কিন্তু গভর্নমেন্ট কিন্তু আগে থেকে অনেক ইনিশিয়েটিভ নেয়। ফর এক্সাম্পল একটা ফ্ল্যাগশিপ ইনিশিয়েটিভ হচ্ছে E20 ম্যান্ডেট। আমরা কিন্তু এই ইথানল ব্লেন্ডিং এ না প্রচুর ফোকাস করছি। দেখবে কি বলেছে অলরেডি গভর্নমেন্ট বলেছে যে এপ্রিল 1, 2026 থেকে এই যে E20 ফিউল আছে যে পেট্রোলের মধ্যে 20% ইথানল ব্লেন্ডিং এটা কিন্তু গভর্নমেন্ট মানে এটা 21 এপ্রিল থেকে কিন্তু এটা করে দেবে। ঠিক আছে? আর নরমাল পেট্রোল পাওয়া যাবে না। ঠিক আছে? ওই যা পাওয়া যাবে সেই পেট্রোলের মধ্যে কিন্তু 20% ইথানল থাকবে। আর গভর্নমেন্ট এক্সপেক্ট করছে এই স্টেপটা ফলে আমরা কিন্তু 45,000 crore ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কিন্তু সেভ করতে পারবো। প্লাস আমাদের যে ক্রুড অয়েলের ইম্পোর্ট ডিপেন্ডেন্স সেটা কিন্তু কিছুটা হলেও কমাতে পারবে। এর সাথে গভর্নমেন্ট কিন্তু রিনিউয়েবল এনার্জিতেও প্রচুর ফোকাস করছে। প্রচুর সোলার পাওয়ারে ফোকাস করছে, উইন্ডে ফোকাস করছে, হাইড্রো পাওয়ারে ফোকাস করছে। ঠিক আছে? আর তাছাড়াও কিন্তু মডার্ন টেকনোলজিতেও ফোকাস করছে। ফর এক্সাম্পল দেখো গ্রিন হাইড্রোজেন। ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন তোমরা সবাই জানো। ঠিক আছে? এর সাহায্যে কিন্তু আমরা আমাদের
হাইড্রোজেন বেসড ফিউয়েলের কিন্তু যে এই মুহূর্তে যে শেয়ার আছে সেটা বাড়ানোর চেষ্টা করছে। এই করে কি হচ্ছে যে না আমরা আমাদেরকে সেলফ রিলায়েন্ট আত্মনির্ভর বানাচ্ছে, রাইট? তো এরকমই যদি আমরা ঠিকভাবে এই স্টেপগুলোকে একদম ভালোভাবে নিতে পারি তবেই কিন্তু আমরা যে আমাদের বিকশিত ভারতের যে ড্রিম আছে বাই 2047 সেটা কিন্তু আমরা ফুলফিল করতে পারবো। ঠিক আছে? আদারওয়াইজ এরকম এক্সটার্নালিটিস মানে নেগেটিভ এক্সটার্নালিটিস গুলো যদি চলতে থাকে আর আমরা যদি ঠিকভাবে আমাদের ম্যানেজ করতে না পারি তাহলে কিন্তু এই ভিশনটা কিন্তু আমরা ঠিকভাবে পূরণ করতে পারবো না। বোঝা গেল? পুরো ক্ল্যারিটি হয়ে গেল কমপ্লিট টপিকটার। কনটেক্সট দেখলাম, হাই ইম্পোর্ট ডিপেন্ডেন্সি দেখলাম, ঠিক আছে? স্ট্র্যাটেজিক শিফট যে কি আসছে, রাশিয়ার পরিমাণ কমে গেছে, ঠিক আছে? তারপরে হচ্ছে স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভটাকে ডিটেইলসে দেখলাম, ইকোনমিক ইমপ্যাক্ট দেখলাম। আর যে মিটিগেশন বা ট্রানজিশন হচ্ছে সেটাও বুঝলাম। আই থিংক ক্লিয়ার হয়েছে পুরো। এইবার আমি চাচ্ছি তোমরা এই পার্টিকুলার প্রিলিমসের যে এমসিকিউটা আছে সেটা সলভ করো। স্ক্রিনটাকে পজ করো, সলভ করো আর কোয়েশ্চেনটা আমাদের কমেন্ট সেকশনে যেয়ে জানাও। ঠিক আছে? আর এই পার্টিকুলার টপিক রিলেটেড যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে গিয়ে কিন্তু সেটাও জানাও। এনি ডাউট। ঠিক আছে? আর একটা কথা, যারা বেঙ্গলি মিডিয়ামে ইউপিএসসি দিচ্ছ তাদের জন্য বিশেষ করে দেখো এই পুরো কনটেন্টটা না আমরা বেঙ্গলিতেও কিন্তু প্রোভাইড করছি। দেখো এভরিথিং ইজ দেয়ার, প্রেক্ষাপট, আমদানির উপর উচ্চ নির্ভরশীল, এভরিথিং দেওয়া। ইভেন প্রিলিমসের এমসিকিউটাও কিন্তু লাস্টে দেওয়া আছে। তো তোমরা যে মিডিয়ামে কমফোর্টেবল হও তোমরা সেই মিডিয়ামে যেয়ে কিন্তু এই কন্টেন্টটাকে পড়তে পারো। আর কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে যেয়ে কিন্তু আমাদের জানতে পারো। ওকে? আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং দিস পার্টিকুলার ডিসকাশন। অল দ্য ভেরি বেস্ট ফর ইউর আপকামিং প্রিলিমস এক্সাম। থ্যাংক ইউ।